Swayam Prabha. Digital India. Educated India. এখন আমরা এই ক্যাটালিসিস যেমন আলোচনা শুরু করেছিলাম এবং সেখানে তোমরা দেখেছো আমরা আলোচনা করেছি স্পেসিফিক্যালি দু ধরনের হোমোজিনিয়াস এবং হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস, এবং সেখানে টার্নওভার নাম্বার, টার্নওভার ফ্রিকোয়েন্সি এবং টার্নওভার কাকে বলে সেই তিনটে নিয়ে আলোচনা করেছি। এবার একটা ছোট্ট জিনিস আমরা আলোচনা করবো এখন, যেটাকে আমরা বলে থাকি এনানসিও সিলেক্টিভিটি বা ইই। এনানসিও সিলেক্টিভিটি কাকে বলে? এনানসিও সিলেক্টিভিটি মানে হচ্ছে একটা অ্যাসিমেট্রিক ক্যাটালিস্ট যে দুটি আইসোমারের মধ্যে আর বা এস বা দুটো অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমারের মধ্যে একটি আইসোমার আরেকটির থেকে কতটা ভালো তৈরি করতে পারে, রাইট? তো বেসিক্যালি এটা ডেফিনেশন কিরকম আমরা বলতে পারি, অ্যাসিমেট্রিক অ্যান্ড অ্যাসিমেট্রিক দ্যান আদার, একটার থেকে আরেকটিকে তৈরি করতে কতটা বেশি প্রেফার করে থাকে। এবং এটা কিভাবে বোঝা যায়? এটা বোঝা যায় হচ্ছে একটা রেশিও দিয়ে, এদের মড ভ্যালু, রাইট? এটা কিন্তু মড ভ্যালু, তার মানে হচ্ছে যে এটা মড ভ্যালু মানে হচ্ছে যদি আর মাইনাস এস এর ভ্যালুটা নেগেটিভও হয় তাতেও আমাদের কিছু যায় আসে না, ইন্টু 100%, কারণ এটা মড ভ্যালু নেওয়া আছে। এবার যদি ধরে নাও যে তোমার মনে হচ্ছে যে একটা ক্যাটালিস্ট আর তৈরি করছে 50% আর 50% এস, তার মানে রেসিমিক মিক্সচার তৈরি করছে, তাহলে তোমার ই কখন হবে? ই কত হয়ে যাবে? এখানে 0, কারণ আর মাইনাস এস অনেকটাই কম। ইউজুয়ালি আমরা ধরা হয়ে থাকে যদি এই এনানসিও সিলেক্টিভিটি যদি ই ভ্যালুটা ই ইজ মোর দেন দ্যাট অফ 85 যখন হয়, রিয়েলি গুড, এই ধরনের সিস্টেমকে ভেরি গুড ক্যাটালাইটিক সিস্টেম কিন্তু বলা হয়ে থাকে। তাহলে এনানসিও সিলেক্টিভিটি হোমোজিনিয়াস ক্যাটালিস্ট, যে ক্যাটালিসিসগুলো আমরা কাইরাল ক্যাটালিস্টের ক্ষেত্রে হয়ে থাকে বা প্রোডাক্টটা তোমার কাইরাল, সেই ধরনের ক্ষেত্রে আমরা বলবো যে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে। এবং এটা হচ্ছে রেসিমিক মিক্সচার, হচ্ছে রেসিমিক মিক্সচারে এনানসিও সিলেক্টিভিটি 0, রাইট? এটা মনে রাখতে হবে আমাদের, রাইট? এবং কিভাবে আসছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমরা একটা ছোট্ট স্পেসিফিক এক্সাম্পলে যাব, কিন্তু তার আগে আমরা যখন ক্যাটালিসিস নিয়ে পড়বো, দেখো বইতে তো ক্যাটালিসিস প্রক্রিয়া বিভিন্ন রকমের প্রক্রিয়া লেখা আছে, কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ সেটা তো আর ডিটেলে লেখা থাকবে না। এবং রিসার্চ এই বিষয়ে দীর্ঘদিন ধরে রিসার্চ হচ্ছে, অনেক পেপার আছে ক্যাটালিসিসের ওপর, হোমোজিনিয়াস এবং হেটেরোজিনিয়াস ক্যাটালিসিসের ওপর। এখন কারেন্টলি আমরা দেখবো যে নাইট্রোজেন অ্যাক্টিভেশন ক্যাটালিসিস বা ওয়াটার অক্সিডেশন, ওয়াটার রিডাকশন, ওয়াটার স্প্লিটিং, রাইট? এই ধরনের জিনিসগুলোর ওপর, কার্বন ডাইঅক্সাইড রিডাকশন, কার্বন মনোক্সাইড রিডাকশন, এই ধরনের সিস্টেমের উপর প্রচুর ক্যাটালিস্ট এখন কাজ হচ্ছে। এছাড়াও বিভিন্ন যে রিয়াকশনসগুলো রয়েছে, অর্গানিক রিয়াকশনসগুলো রয়েছে, সেই রিয়াকশনসগুলো ক্যাটালিসিস করার জন্য অনেক ক্যাটালিস্ট ডেভেলপ করা হয়। এবার যখন আমরা দেখব যে একটা ক্যাটালিস্ট বিষয়ের পেপার পড়বো, একটা গবেষণাপত্র পড়বো, তখন আমাদের কি কি বিষয় দেখতে হবে, রাইট? দেখতে হবে আমাদের যে প্রথম যেটা এই জিনিসটা দেখতে হবে যে টার্নওভার হচ্ছে মোর দ্য ম্যারিয়ার, মানে যত টার্নওভার বেশি হবে তত আমার বেটার ক্যাটালিস্ট হবে, রাইট? এবার তারপরে আমরা কি দেখব? তার উপর পরে আমরা দেখব টার্নওভার ফ্রিকোয়েন্সি। টার্নওভার ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে পার ইউনিট টাইমে কত বেশি সাইকেল যাচ্ছে। এখানেও যে এটা যত ফাস্টার হবে তত বেটার, রাইট? ফাস্টার ইজ বেটার, রাইট? তারপর অবভিয়াসলি তোমরা বুঝতেই পারছো থার্ড পয়েন্টটা কি হবে। যদি এটা কাইরাল হয়ে থাকে তাহলে আমাদের এনানসিও সিলেক্টিভিটি, আমি শর্টে লিখলাম এনানসিও সিলেক্টিভিটি কীরকম আছে সেটা দেখতে হবে, রাইট?
আর একটা আমরা দেখব যে রিঅ্যাকশন কন্ডিশনস কিরকম হয়, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। রিঅ্যাকশন কন্ডিশনস, এই চারটে জিনিস আমাদের দেখতে হবে। কন্ডিশন মাইল্ড নাকি হার্শ নাকি মডারেট, কি ধরনের কন্ডিশনে এই ধরনের রিঅ্যাকশনসগুলো হয়, এই যে মোটামুটি এই মাপকাঠি দিয়েই আমরা বুঝতে পারবো যে একটা পার্টিকুলার রিঅ্যাকশন বা ক্যাটালিটিক রিঅ্যাকশন কতটা ফিজিবল বা কতটা আমাদের ফিজিবল নয়, এটা কিন্তু আমাদের বোঝা দরকার। এবার আমরা একটা ছোট্ট লিগ্যান্ড আঁকবো। লিগ্যান্ড এঁকে তাদের একটি বিখ্যাত জার্নালে বহু বছর আগে এই লিগ্যান্ডটি আলোচনা হয়েছিল। সেই আগে আমি এই কাইরাল লিগ্যান্ডটা আঁকবো, তারপর আমি তার ক্যাটালিসিসের বিষয়ে একটা বলবো এবং সেটা নিয়ে আমরা এই বিষয়গুলোই আলোচনা করব। এরকম একটা সিস্টেম রয়েছে যেখানে আমরা দেখব যে এর সাথে দুটো আর এর সাথে আরেকটা রাইট, এবং তার সাথে আমরা দেখব যে ফসফরাসের অক্সিডেশন স্টেট হচ্ছে এখানে +5, রাইট, এবং এইখানে আমরা দেখব যে এরা কিভাবে যুক্ত অবস্থায় থাকে। এইটা হচ্ছে আমাদের পার্টিকুলার ক্যাটালিস্টটা, যেটা নিয়ে আমরা কাজ করছি এখন, মানে যেটা নিয়ে আমরা আলোচনা করব এখন, এবং সেটা স্টিরিওকেমিক্যালি আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এক ধরনের কাইরাল ক্যাটালিস্ট, রাইট। এই ক্যাটালিস্টটাকে আমরা শর্টে বলা হয় থাকে BNPPA। রাইট, এবার এই ক্যাটালিস্টের একটা পার্টিকুলার রিঅ্যাকশন বিষয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। এই ক্যাটালিস্টটা যেটা কি রিঅ্যাকশন করে থাকে, এই ক্যাটালিস্ট যেটা করে থাকে যে হাইড্রোকার্বক্সিলেশন রিঅ্যাকশন টাইপের রিঅ্যাকশন কিন্তু এই পার্টিকুলার ক্যাটালিস্ট আমরা দেখব করে থাকতে পারে। হাইড্রোকার্বক্সিলেশন রিঅ্যাকশন, তাহলে কি করছে, এ করছে আমাদের কার্বক্সিলেশন। ইউজুয়ালি এটাকে বলা হয় থাকে ভেরি চ্যালেঞ্জিং। এই হাইড্রোকার্বক্সিলেশন রিঅ্যাকশন কিন্তু ইউজুয়ালি ভেরি চ্যালেঞ্জিং। রিঅ্যাকশনটা কি, একটা অ্যালকিন নিচ্ছ, তার সাথে কার্বন মনোক্সাইড দিচ্ছ, তার সাথে ওয়াটার দেবে, দিয়ে আমরা ধরে নাও এখানটা আর আছে, এইখানে তুমি যেটা এখানে একটা এক্সট্রা হয়ে গেছে, তুমি এই জিনিসটা তৈরি করে, মানে একটা অ্যালকিন থেকে কার্বন মনোক্সাইড আর ওয়াটারের প্রেজেন্সে একটি ক্যাটালিস্ট ইউজ করে ডাইরেক্টলি তুমি কার্বক্সিলিক অ্যাসিড বানাচ্ছ। দিস ইজ হচ্ছে হাইড্রোকার্বক্সিলেশন রিঅ্যাকশন। বুঝতে পারছো রিঅ্যাকশনটা কতটা টাফ, এবং সেখানে রিজিও সিলেক্টিভিটিরও একটা ব্যাপার আছে, এবং এইখানে আমরা দেখব যে এই লিগ্যান্ডটারও একটা রিজিও সিলেক্টিভিটির ব্যাপার আছে। লিগ্যান্ডটা RS নোমেনক্লেচার, RS স্টিরিওকেমিস্ট্রি হতে পারে। এবার এর রেসপেক্টে একটা ছোট বিষয় আমরা আলোচনা করব, যেটা তার রেসপেক্টে আমরা দেখার চেষ্টা করব, যে ডেটার রেসপেক্টে অ্যানালিসিস করার চেষ্টা করব আমরা যা যা জানি সেটা। ধরে নাও আমরা এখানে RBNPPA নিয়েছি,
এবং তার সাথে যে 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 কোনো একটা এখানে আমাদের সাবস্ট্রেট ইজ টু এল স্টার মানে হচ্ছে এইটা, এবং তার সাথে আমাদের PdCl2 প্যালাডিয়াম ডাইক্লোরাইড PdCl2 আমাদের ইউজ করতে হয়। এবং তার সাথে রেসপেক্টে আমরা দেখব যে আমাদের ইল্ড কত হচ্ছে আর আমাদের এনহান্সিও সিলেক্টিভিটি কত আছে, এটা হচ্ছে আমাদের রেশিও দেবে। তো আমরা দেখছি যে RBNPPA যখন আমরা ইউজ করছি এবং সেক্ষেত্রে আমাদের এই রেশিওটা সাবস্ট্রেট 7.7, লিগ্যান্ড আমরা 0.38 ইকুইভ্যালেন্ট, আর এটাকে আমরা এক ইকুইভ্যালেন্ট ইউজ করছি PdCl2। এতে আমরা ইল্ড পাচ্ছি 64% আর এনহান্সিও সিলেক্টিভিটি পাচ্ছি 91, রাইট, 91%, যেটা ইচ্ছা বল। এবার এই রিয়াকশানটা যদি আমরা দেখি, রিয়াকশানটা প্রচণ্ড টাফ এবং তাদের মধ্যে সব থেকে বেশি হচ্ছে এটাই, সব থেকে বেটার রিয়াকশান হচ্ছে এই পার্টিকুলার সাবস্ট্রেটের সাথে। এবার কারণ এখানেই আমরা ম্যাক্সিমাম এনহান্সিও সিলেক্টিভিটিটা পেয়েছি, এটা অনেক দিন আগে জ্যাক্স পত্রিকায় পাবলিশও হয়েছিল। এবার আমরা পরপর যেগুলো আমরা আগের ক্লাসে পড়েছি যে টার্নওভার ফ্রিকোয়েন্সি, টার্নওভার নাম্বার, এইগুলো কীভাবে বার করা যায় সেটা দেখা যাক। তাহলে আমাদের এখান থেকে ম্যাক্সিমাম টার্নওভার নাম্বারটা কত হচ্ছে, ম্যাক্সিমাম টার্নওভার যখন আমরা ক্যালকুলেট করছি, ম্যাক্সিমাম টার্নওভার আমরা কি, ম্যাক্সিমাম টার্নওভার মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট অফ রিঅ্যাক্ট্যান্ট ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ক্যাটালিস্ট। এখানে ক্যাটালিস্টটা কোনটা, এই লিগ্যান্ডটা কিন্তু ক্যাটালিস্ট নয়, লিগ্যান্ডটা PdCl2 সাথে রিঅ্যাক্ট করার পর যেটা তৈরি করবে দ্যাট ইজ ইওর ক্যাটালিস্ট। তাহলে আমাদের এই PdCl2 অ্যামাউন্টের রেসপেক্টে আমি ভাবতে হবে। তাহলে আমাদের রিঅ্যাক্টেন্ট কতটা নিয়েছিলাম, 7.7 ডিভাইডেড বাই 1, তাহলে এটা কত হচ্ছে 7.7। তাহলে আমাদের টার্নওভার, ম্যাক্সিমাম টার্নওভার যেটা এলো সেটা হচ্ছে আমাদের 7.7, ঠিক আছে। এটা কিন্তু খুবই স্মল ভ্যালু, রাইট, কম্পেয়ার টু আরও হায়ার যে হেট্রোজিনিয়াস ক্যাটালিসিসের, মানে আমরা আগে এক্সাম্পল দেখেছিলাম তোমাদের 1 mol%, 0.1%, 0.01 mol%-এ কীভাবে হয়। তো তার রেসপেক্টে খুবই কম টার্নওভার, মানে মাত্র 7টা টার্নওভার এটা এক্সিস্ট করে, রাইট। এবং 7টা টার্নওভার তখনই করবে যখন 100% টার্নওভার হবে, রাইট, 100% ইল্ড হবে। কিন্তু ওর অ্যাকচুয়াল ইল্ড কত, সে অ্যাকচুয়াল ইল্ড হচ্ছে 64%। তো এখান থেকে আমরা বলতে পারি যে অ্যাকচুয়াল টার্নওভার কত হবে, বেসিক্যালি এটা আসবে 4.9, 7.7 ইন্টু 64% যদি তুমি করে দাও, এটা তুমি দেখতে পাবে রেজাল্টটা হবে 4.9। মানে বেসিক্যালি 5টা সাইকেল ওই ক্যাটালিসিসটা কমপ্লিট করতে পারে, এইটাই হচ্ছে তোমার সিচুয়েশন। তার মানে 4.9 সাইকেল, দিস ইজ হার্ডলি এ ক্যাটালাইটিক রিয়াকশন, তাই না? কারণ মাত্র 5টা সাইকেল করতে পারছে, আর এই পুরো রিয়াকশনটার পুরো টাইমটা হচ্ছে তোমাদের 18 ঘন্টা, 18 ঘন্টা ধরে এটা হচ্ছে। তাহলে আমরা যদি এখান থেকে টার্নওভার ফ্রিকোয়েন্সি বার করতে চেষ্টা করি, তাহলে আমার টার্নওভার ফ্রিকোয়েন্সির ভ্যালুটা কত হবে সেটা দেখা যাক। টার্নওভার ফ্রিকোয়েন্সি আমার হবে 18 ঘন্টা টোটাল টাইম, 4.9 ডিভাইডেড বাই 18, এটা আওয়ার ইনভার্স, রাইট। তো অ্যাপ্রক্সিমেটলি ভ্যালুটা আসবে 0.2827 এরকমের কাছাকাছি। এটা রিয়েলি স্লো এই রিয়াকশনটা, কিন্তু যদি এর স্টিরিও কেমিস্ট্রি আমরা দেখি, এর স্টিরিও কেমিস্ট্রি রেসপেক্টে যখন আমরা দেখব, তখন আমরা দেখব যে এটা প্রচণ্ডভাবে এনহান্সিও সিলেক্টিভ। তার মানে একটা রিয়াকশন যেটা হয়তো টার্নওভার খুব ছোট, যার টার্নওভার ফ্রিকোয়েন্সি ভেরি লো, কারণ আমরা এখানে একটু আগে পড়ে এসেছি যে টার্নওভার ফ্রিকোয়েন্সি যত ফাস্টার হবে, মানে এটা যত বিগার নাম্বার হবে, মানে এটা যদি তোমার 500 হয়, তার মানে ওটা অলমোস্ট তোমরা বলতে পারো 2000 গুণ বেশি ফাস্টার কম্পেয়ার টু এই পার্টিকুলার রিয়াকশন। টার্নওভার নাম্বার ফ্রিকোয়েন্সি যত বড় হবে এবং সেটা যত বেশি এফেক্টিভ ক্যাটালিটিক পাথওয়ে, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টার্নওভার ফ্রিকোয়েন্সিটা খুবই লো, রাইট।
কিন্তু এটা কিন্তু আমাদের এনানসিও সিলেক্টিভ একটি রিয়াকশন। তাহলে বোঝা যাচ্ছে যে সবসময় যে এবং সেটা এমন একটা রিয়াকশন হাইড্রোকার্বক্সিলেশন রিয়াকশন যেখানে যে রিয়াকশনটা ইটসেলফ খুব টাফ, তার উপর এটা আমরা দেখছি এনানসিও সিলেক্টিভ। তাহলে এই ধরনের রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু টার্নওভার ফ্রিকোয়েন্সি সবকিছু ম্যাটার করিয়ে দেবে না, তার সাথে ম্যাটার করাবে হচ্ছে আমার রিয়াকশনটার এনানসিও সিলেক্টিভিটিও। তাই এই জন্য তোমাদের বললাম যে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস তুমি দেখবে যে টার্নওভার ফ্রিকোয়েন্সি অনেক বড় হয়, মানে পার আওয়ার বা পার আওয়ারটার অনেক বড় স্কেল বললাম, পার আওয়ার স্কেলে অনেক বেশি নাম্বার অফ সাইকেলস হয়, অনেক বেশি প্রোডাক্ট কনসেন্ট্রেশন তৈরি হয়, কিন্তু সেখানে যেটা সব থেকে বড় সমস্যা থাকে হচ্ছে আমাদের সিলেক্টিভিটি, যে ওই রিয়াকশনসগুলো একদম সিলেক্টিভ হয় না। মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখবো তারা কিন্তু সিলেক্টিভ হয় না, এবং সেটা কিন্তু এইখানে হোমোজিনিয়াস ক্যাটালিসিসের ক্ষেত্রে কিন্তু সেই প্রবলেমটা অতটা আসে না। এরপর আমরা একটা ছোট্ট বিষয় আলোচনা করব এবং সেটাকে কন্টিনিউ করব, যে এবার যেটা হচ্ছে হাইড্রোজিনেশন। আমরা জানি হাইড্রোজিনেশন উইলকিনসন্স ক্যাটালিসিস, হাইড্রোজিনেশন ক্যাটালিসিস, এইটার যে ইন্ট্রোডাকশনটা সেটা আমরা আজকে করে নেব। সেটা কি হাইড্রোজিনেশন মানে কি করবে, যে অ্যাডিশন অফ H2 টু এনি বন্ড, কার্বন কার্বন ডবল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড, কার্বন নাইট্রোজেন বন্ড, নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড, রাইট, প্লেন্টি অফ এক্সাম্পল, রাইট, সেখানে কার্বন ডবল, কার্বন অক্সিজেন ডবল বন্ড, এই ধরনের এনি জায়গায় অ্যাডিশন করা মানেই হচ্ছে এটা। তাহলে বেসিক গোদা বাংলায় যেটাকে আমরা বলে থাকি এই হচ্ছে আমার হাইড্রোজিনেশন। এবার হাইড্রোজিনেশন কিভাবে হতে পারে? হাইড্রোজিনেশন আমাদের হতে পারে হচ্ছে আমরা লিগ্যান্ড নিলাম মেটালের সাথে, হাইড্রোজেন দিলাম, ডাইরেক্টলি আমার অ্যাড হয়ে গেল। এটা আমাদের কি প্রসেস তোমরা দেখেছো, লিগ্যান্ডের অক্সিডেশন স্টেট n থেকে n+2 হয়ে যাচ্ছে। মনে করো এটাকে বলা হয় থাকে অক্সিডেটিভ অ্যাডিশন, আমরা আগে পড়েছি। আর দুটি পদ্ধতি আছে, একটাকে বলা হয় থাকে হাইড্রোজেনোলাইসিস। হাইড্রোজেনোলাইসিসে যেটা করা হয় থাকে যে মেটালের সাথে একটা ল্যাবাইল লিগ্যান্ড থাকে যার সাথে হাইড্রোজেন যোগ হয়ে আমার যেটা তৈরি করে সেটা হচ্ছে এটাকে বলা হয় থাকে হাইড্রোজেনোলাইসিস। ওকে, আর একটা পদ্ধতি আছে যেটাকে আমাদের হেটেরোলাইটিক ক্লিভেজ বলা থাকে, যেখানে একটা সেকেন্ডারি বেস ইউজ করে এই হাইড্রোজেন অ্যাডিশনটা করা হয়ে থাকে। সেটা হচ্ছে একই টাইপের এক্সাম্পলে আমরা আলোচনা করতে পারি। এইটা হচ্ছে একটা পার্টিকুলার বেস, ধরো এইটাকে বলা থাকে হেটেরোলাইটিক ক্লিভেজ। হাইড্রোজেনটা H+ আর H- হয়ে বেরিয়ে চলে গেল, যেখানে একটা বেস আমার দরকার হয়ে থাকে এইখানে প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করার জন্য। এই তিন ধরনের বেসিক্যালি আমরা দেখতে পাবো যে হাইড্রোজেনেশন হয়ে থাকে। একটা হচ্ছে আমাদের অক্সিডেটিভ অ্যাডিশন, যেখানে লিগ্যান্ডের অক্সিডেশন স্টেট +2 ইউনিট চেঞ্জ হয়ে থাকে। আর একটা হচ্ছে হাইড্রোজেনোলাইসিস, সেখানে মেটালের অক্সিডেশন স্টেটের কোনো চেঞ্জ আছে না, মেটালের অক্সিডেশন স্টেটের ফর্মাল অক্সিডেশন স্টেটের কিন্তু কোনো রকমের চেঞ্জ নেই। আরেকটা হচ্ছে আমাদের হেটেরোলাইটিক ক্লিভেজ, যেখানে হাইড্রোজেন গ্যাসটা H- আর H+ ভেঙে যায়, H+টাকে অ্যাক্টিভেট বা অ্যাবস্ট্রাক্ট করার জন্য একটি সেকেন্ডারি বেস আমরা ইউজ করে থাকি, আর H- ডাইরেক্টলি মেটালের সাথে কোঅর্ডিনেট করে দেয়। এবং সেটাতে তোমরা বুঝতেই পারছো যে এইটা তখনই সম্ভব হবে যদি সেই ধরনের মেটালের সম্ভব হবে যারা খুব ইলেকট্রন ডেন্সিটি পছন্দ করে, ইলেকট্রন ডেন্সিটি পছন্দ করে, তার মানে হচ্ছে তাদের নিজস্ব যে চার্জ ডেন্সিটিটা তাই সেটা অনেকটা বেশি। তার মানে ইউজুয়ালি আর্লি ট্রানজিশন মেটাল ইন হায়ার অক্সিডেশন স্টেট কিন্তু এই ধরনের কেসের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট, এবং এখানেও আমাদের অক্সিডেশন স্টেটের কিন্তু খুব একটা চেঞ্জ হয় না। তাহলে এই হাইড্রোজেনেশন রিয়াকশনটা আমরা আজকে শুরু করলাম, যে অক্সিডেটিভ অ্যাডিশন, হাইড্রোজেনোলাইসিস এবং হেটেরোলাইটিক ক্লিভেজ এই দুদিনে হয়। এবং তারপর আমরা
বিশ্ববিখ্যাত বিজ্ঞানী যে উইলকিনসন, প্রফেসর জেফ্রি উইলকিনসনের যে ক্যাটালিসিস, যেটাকে উইলকিনসন ক্যাটালিস্ট বলা থাকে, এবং প্রফেসর জেফ্রি উইলকিনসন কিন্তু অ্যাকচুয়ালি ফেরোসিন আবিষ্কারের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন। সেটা কিন্তু আমরা আলোচনা করেছি আগে, যখন প্রথম দিকে ফেরোসিন নিয়ে আলোচনা করেছিলাম। সেইটার যে ক্যাটালাইটিক পাথওয়েটা সেটা কিভাবে যায় সেই বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে আরো ডিটেলে আলোচনা করব। ধন্যবাদ।